আমার অতি প্রিয় বাঙালি ভাই বোন এবং বন্ধুরা যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তাদেরকে অভিনন্দন জানাই। আপনার কেরিয়ারে কতটা উন্নতি বা গ্রোথ হবে তা নিয়ে কি আপনি চিন্তিত? কিন্তু নিজের জন্মকুণ্ডলী দেখে সেটা কিভাবে বিচার করতে হয় তা বুঝে উঠতে পারছেন না। সেই তো আমি আজকে শিখিয়ে দেব। আজকের এই রিসার্চ প্রেজেন্টেশনে আমি আপনাদের খুব সহজ কিছু স্টেপের মাধ্যমে শেখাবো কিভাবে আমার তৈরি করা এই রিসার্চ ফর্মুলার সাহায্যে একদম প্রথম দৃষ্টিতেই বৈজ্ঞানিক, লজিক্যাল এবং প্র্যাকটিক্যাল উপায়ে যে কোনো কুণ্ডলিতে কেরিয়ার গ্রোথ বিচার করা যায়। দেখেই বিচার করতে পারবেন, তার মানে আন্তাজা হয়ে যাবে। সেটাই বলছি, খুব জুড়ে থাকুন, খুব ভালো জিনিস শিখতে যাচ্ছেন। এই নিয়ম কিন্তু আপনাদের আগে কোথাও শেখানো হয়নি, শেখানো হবে না। এটা আমারই রিসার্চের ব্যাপার, গবেষণার ব্যাপার। তাই জ্যোতিষশাস্ত্রে চেনা গণ্ডির বাইরে এসে, অর্থাৎ ইন দ্য বক্স থিঙ্কিং ছেড়ে একজন বুদ্ধিমান অ্যানালিস্ট এবং রিসার্চারের মতো আউট অফ দ্য বক্স চিন্তা করা শুরু করুন। শিখেছেন তো অনেক ক্লাসিক্যাল ব্যাপার হয়তো কেউ কেউ। ভবিষ্যৎবাণী তো ঠিক হয় না, ভুল হয়ে যায়। আমার থেকে শিখুন, আমি শিখিয়ে দেব বৈজ্ঞানিক উপায়ে, লজিক্যালি এক্সপ্লেন করে। এবং তখন দেখবেন ভবিষ্যৎবাণী কিভাবে আপনার সত্য হয়। কারণ প্রেডিকশন করা এত সোজা ব্যাপার নয়, ভবিষ্যৎবাণী করা এত সোজা ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। তা আপনি কোনো দিনই আমাদের শ্রদ্ধেয় ক্লাসিক্যাল টেক্সট থেকে শিখে করতে পারবেন না, কারণ ওইগুলো সত্যযুগে লেখা হয়েছিল। এখন আপনি কলিযুগে বসে ভবিষ্যৎবাণী করছেন, মিলবে না তো, মিলবে না তো। ইজি লজিক। আপনারা সবাই জানেন যে লগ্ন থেকে পঞ্চম ভাব হলো সন্তানের ভাব, সেটা তো জানেনই। আর সন্তান হলো যে কোনো প্রজন্মের ভবিষ্যৎ। এটাও আপনারা ভালো করেই জানেন। আপনার ভবিষ্যৎ আপনার সন্তানই, কারণ আপনি তো মারা যাবেন, তারপরে আপনার সন্তান থাকবে বেঁচে, ও আপনার আবার তারপরে ওর সন্তান হবে, ও আপনার বংশকে আগে বেরিয়ে নিয়ে যাবে। সেজন্য আপনার ভবিষ্যৎ কি? আপনার সন্তানই। সুতরাং পঞ্চম ভাব যে আমাদের ভবিষ্যৎ নির্দেশ করে, এই বিষয়ে কোনো দ্বিধা থাকতে পারে না। থাকবে দ্বিধা, আর কোনো জায়গার থেকে তো আপনি পাবেন না, আপনি আপনার ভবিষ্যৎ বানাতে পারবেন না, যা আপনার মরার পরেও থেকে যায়, বা আপনাকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি একজন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ধর্মীয় এবং শ্রদ্ধেয় কিছু হন, তবুও আপনার যে শিক্ষা, আপনি যে শিখিয়েছেন ধর্ম, সেগুলো শেখার জন্য আপনার শিষ্যের প্রয়োজন। শিষ্য পঞ্চম ঘর থেকেই দেখা হয়। ঠাকুর রামকৃষ্ণদেব নেই তো, কিন্তু উনার বাণী, উনার সব কিছু কারা প্রচার করছে? সে শিষ্য কোথার থেকে দেখা হয়? পঞ্চম ভাব থেকে। সন্তান কোথার থেকে দেখা হয়? পঞ্চম ভাব থেকে। সুতরাং পঞ্চম ভাবই হলো
আপনার ভবিষ্যৎ। কেউ বলবে না, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে বলছি। যদি আপনার কাছে কোনো যুক্তি থাকে বলুন আপনি ভুল বলেছেন। শাস্ত্রে কিছু লেখা থাকতে পারে, আমি শ্রদ্ধা করি, কিন্তু শাস্ত্রেই ইন্ডিকেশন দেওয়া আছে, সন্তানের ইন্ডিকেশন, যে আপনার ভবিষ্যৎ পঞ্চম ঘর থেকেই দেখা হয় এবং আপনার শিষ্য পঞ্চম ঘর থেকে দেখা হয়। যারা ধর্মীয় ব্যক্তি, উনাদের জন্য শিষ্য, যারা সংসার ইত্যাদি করে ওদের জন্য সন্তান। বুঝিয়ে বললাম, নাহলে বলবেন পঞ্চম ভাব তো হয় না এই ধরনের। পঞ্চম ভাব সবসময় আপনার ভবিষ্যৎকে নির্দেশ করে, কারণ সন্তান মানে ভবিষ্যৎ। ঠিক একই লজিকে, এখন লজিকে আসুন, ঠিক একই লজিকে জন্মকুণ্ডলীর যে কোনো গুরুত্বপূর্ণ ভাব থেকে পঞ্চম ভাবটি সেই ভাবের কারকত্বের ভবিষ্যৎ বা রেজাল্ট নির্দেশ করে। যে কোনো ভাব থেকে পঞ্চম ভাব ওই ভাবের ভবিষ্যৎ। যেমন আপনার বিবাহের ভাবের ভবিষ্যৎ একাদশ ভাব হবে, কারণ সপ্তম ঘর থেকে একাদশ। ঠিক আছে না? সেই রকম আপনার পেশার কি ভাব হবে? পেশা হলো দশম ভাব। দশম ভাব থেকে পঞ্চম ভাব কি হয়? দ্বিতীয় ভাব। আপনার পেশার ভবিষ্যৎ, আপনার পেশা কতটুকু আগে বেড়ে যাবে সেটা দেখা কৌশল আমি শিখিয়ে দিচ্ছি। কারণ আপনার যদি সন্তান বা যেরকম আপনার সন্তান বা আপনার শিষ্য এগুলো যদি ভালো না হয়, তাহলে আপনি যে জিনিসগুলো করেছেন সেগুলোকে তো আগে বেরিয়ে নিতে যেতে পারবে না। এগুলো তো আপনার তো দুর্নাম হয়ে যাবে। আপনার যদি সন্তান খারাপ হয় আপনার তো দুর্নাম হয়ে যাবে। সেরকম আপনার পেশার ভবিষ্যৎ দ্বিতীয় ঘর, যেটা দশম ঘর থেকে পঞ্চম ঘর, ওখানে যদি কোনো গড়বড় থাকে তাহলে আপনি আগে যেতে পারবেন না দ্বিতীয় ঘরে। বললাম তো, কুষ্টি দিয়ে বুঝিয়ে বলবো, সবকিছু বলবো, থাকুন আমার সাথে, শিখুন। ইউটিউবের আমার এগুলো দেখাবে না বেশি। ইউটিউব আমি জানি আমার সাবস্ক্রাইবাররা দেখবে আর কিছু ভালো লোক দেখবে, কারণ ইউটিউব হলো বেটা ব্যবসায়ী অর্গানাইজেশন, ও হলো ব্যবসা। ও অন্য ব্লগগুলো দেখাবে, এইগুলো যুক্তি তর্কের বুদ্ধির এইগুলোও দেখাবে না। অ্যাস্ট্রোলজিতেও দেখাবে ওই দৈনিক রাশিফলটা, ওই কোনো কোয়ালিটি নেই ওই কন্টেন্টের। দৈনিক রাশিফলের ফলবেও না, সেটাকেও লক্ষ লক্ষ ভিউয়ার্সকে দেখাবে নিয়ে, আমার মতো চ্যানেলকে দেখাবে না, লক্ষ লক্ষ ভিউয়ার্সকে দেখাবে। গোচর ফল ও লক্ষ লক্ষ ভিউয়ার্সকে দেখাবে ইউটিউব। আমার মতো যেটাতে বুদ্ধির প্রয়োজন, গবেষণামূলক জিনিস, শেখার জিনিস, সেগুলো দেখাবে না। আমেরিকান ব্যবসায়ী কোম্পানি তো ইউটিউব, কোথায় দেখাবে? আর ওরা ভারতের ভালোও চায় না, ওই সস্তা জিনিসগুলো দেখাবে আমাদেরকে নিচু দেখাবার জন্য। ভালো জিনিসগুলো আমাদের দেখাবে না, আমাদের যে ব্রেন কতটুকু আছে, মেধা কতটুকু আছে, এইগুলো জিনিসও বেশি ভিউয়ার্সের কাছে নিয়ে যাবে না ইউটিউবের মতো সংস্থা। ও নিয়ে যাবে বরবাদ জিনিস, যেগুলো আমাদের ভারতীয়দেরকে নিচু দেখাবার জন্য আগে। নাহলে আমার চ্যানেল কেন ভিউজ পাবে না? না পাওয়ার কোনো কারণই নেই। ঠিক আছে, ছেড়ে দিন, ভিউজের জন্য কিছু আসে যায় না, ছেড়ে দিন। আমি দু একজনকে শেখাতে পারলেই যথেষ্ট। আপনারা এটাও জানেন যে জন্মকুণ্ডলীর দশম ভাব 10th হাউস হলো আপনাদের বা আমাদের প্রফেশন
বা কেরিয়ারের ভাব। এবার দশম ভাব থেকে গুনলে দ্বিতীয় ভাব, সেকেন্ড হাউস, হলো দশম থেকে পঞ্চম ভাব। তার মানে এই দ্বিতীয় ভাবটিতেই আপনার প্রফেশনাল কেরিয়ারের ভবিষ্যৎ, তার ফল এবং আপনার কেরিয়ারের উন্নতির পরিধি দেখায়। কেরিয়ার গ্রোথ, দ্য এক্সটেন্ট অফ কেরিয়ার গ্রোথ, বুঝলেন তো, দেখায়। ঠিক যেভাবে কুণ্ডলীর মানে কুষ্টির পঞ্চম ভাব সন্তানের রূপে একটি বংশের ভবিষ্যৎ দেখায়, বংশের ভবিষ্যৎ দেখায়। কুসন্তান বংশকে শেষ করে ফেলবে, বংশের ভবিষ্যৎ দেখায়। সেই একই প্রতিষ্ঠিত লজিকে, ইট ইজ অ্যান এস্টাবলিশড লজিক, প্রতিষ্ঠিত লজিক মিনস এস্টাবলিশড লজিক, দশম থেকে পঞ্চম দ্বিতীয় ভাব কেরিয়ারের ভবিষ্যৎ দেখায়। কেউ তো মানা করতে পারবে না যে বিন্দুমাত্র জ্যোতিষী জানে যে পঞ্চম ভাব সন্তানের জন্য নয়, পঞ্চম ভাব শিষ্যদের জন্য নয়, গুরুর জন্য শিষ্যের ভাব পঞ্চম ভাব। আপনার জন্য পঞ্চম ভাব হলো সন্তান সন্তানির ভাব, যদি আপনি ওইটা কি বলে পারিবারিক জীবনযাপন করছেন তো, ঠিক সেরকম দশম ভাব। সাউন্ড লজিক। তাই পুরনো বা ব্যাকডেটেড চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন এবং জ্যোতিষের মাধ্যমে আপনার প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেতে একজন ম্যাচিওর এবং বুদ্ধিমান অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিস্ট ও রিসার্চারের মতো কাজ করুন, যেরকম আমি করি। কতদিন পড়ে থাকবেন এগুলো পুরনো জিনিস নিয়ে, যেগুলো দিয়ে আপনি ভবিষ্যৎই করতে পারেন না? কোন জ্যোতিষীর ভবিষ্যৎ ফলে আপনি বলুন তো, যে রিসার্চ করেনি বা যার কাছে অ্যানালিসিসের ক্ষমতা নেই? শাস্ত্রে লেখেনি তো, এগুলো কোথা থেকে পাবেন? শাস্ত্র ইন্ডিকেশন দিয়েছে। এবং আমাদের যারা শাস্ত্র লিখেছেন, মানে জ্যোতিষ শাস্ত্র লিখেছেন, ওনারা হলেন দিব্য দৃষ্টি থাকা লোক, মহর্ষি পরাশরের মতো মহাবিদ্বান, যার তৃতীয় দৃষ্টি আছে। উনি ভগবান ছিলেন। উনি শুধু ইন্ডিকেশন দিয়ে গেছেন, এই ঘরের এই ইন্ডিকেশন, তুমি বুঝে নাও ইন্ডিকেশনকে কিভাবে বড় করবে, বড় করে এক্সপ্যান্ড করে ওর পরিধি বৃদ্ধি করে বিশ্লেষণ করবে, সেটা তুমি বুঝে নাও। আমি তো তোমাকে সংকেত দিয়ে দিলাম। কারণ একজন মেধাবী লোকের কাছে গেলেও তো সংকেত দিলেই আপনি সেই সংকেতকে বাড়াবার আপনার ক্ষমতা চাইতো। আপনি যদি হাবা হন, বোকা হন, কোথার থেকে আপনি মূল্যবান বুদ্ধিকে কাজে বাড়াবেন? পারবেনই না তো। বলবেন বুঝি না, বুঝবেন কোথার থেকে? ভগবান প্রদত্তিত আশীর্বাদের প্রয়োজন তো, ঠিক কি না? সবার সাথে সে ধরনেরই হয়। হিন্দু জ্যোতিষ হল বহু শতাব্দী আগে রচিত একটি ইঙ্গিতপূর্ণ ঐশ্বরিক বিজ্ঞান। আমাদের শ্রদ্ধেয় ঋষিমুনিরা যারা এই হিন্দু জ্যোতিষ রচনা করেছেন, তারা কিন্তু পরবর্তী প্রজন্মের জ্যোতিষীদের কখনোই নতুন গবেষণায় বাধা দেননি, বারণ করেননি। বরং তারা যে ইঙ্গিত রেখে গেছেন, সেটাকে একটি বৈজ্ঞানিক ও রিসার্চ ওরিয়েন্টেড দৃষ্টিভঙ্গির মাধ্যমে লজিক্যাল কনক্লুশনে নিয়ে যাওয়া এবং প্রেডিকশনের সঠিকতা বজায় রেখে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলাই আমাদের কাজ।
উনাদের তো তাই উদ্দেশ্য ছিল, জ্যোতিষকে ডোবাবার জন্য তো উনারা করেননি যে একদম বেকুব হবে, চিন্তাই করবে না কিছু, যা লিখেছি তার বাইরে, সেটা তো উনারা ভাবেননি। বলে চিন্তা কর, যা আমি বলছি তার বাইরেও। আমি তোকে শুধু ইঙ্গিত দিয়ে গেলাম, ইঙ্গিত থেকে চিন্তা কর বুদ্ধি লাগিয়ে, তখনই গিয়ে তুই বুঝতে পারবি আমি কি ছেড়ে গেলাম তোর জন্য। বিশ্লেষণের ক্ষমতা চাইতো ব্রেইনের, যদি আপনি কোনো সাবজেক্টকে এগিয়ে নিয়ে যেতে চান। যা পড়েছেন তাই পড়লেন, কি করবে? যা পড়েছেন তা পড়ে দেখুন তো জ্যোতিষশাস্ত্রে আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন কিনা। পারবেনই না, পারবেনই না। আমি তো বললাম তো, জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী সত্যি হয় না। যাদের রিসার্চ বা বুদ্ধি খুব সূক্ষ্ম বুদ্ধি নয়, রিসার্চের জন্য সূক্ষ্ম বুদ্ধির প্রয়োজন, মেধার প্রয়োজন, বিদ্যার প্রয়োজন। রিসার্চ ফর্মুলা সংক্ষেপে বলবো, দ্বিতীয় ভাব এবং দশম ভাবের মধ্যে সংযোগ বা লিঙ্ক। তাহলে আপনার ভবিষ্যৎ পেশার সাথে মিলে গেল না? দ্বিতীয় ভাব আপনার ভবিষ্যতের পেশা, ভবিষ্যৎ আপনার পেশার ভবিষ্যৎ দ্বিতীয় ভাব, আর দশম ভাব হলো আপনার পেশা। দুটো যদি মিলে যায়, একটা লিঙ্ক থাকে দুটোর মধ্যে যে কোনো ধরনের, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবে। পেশার মধ্যে সংযোগ বা লিঙ্ক, এর সাথেও আরো কিছু সূক্ষ্ম প্যারামিটার অ্যানালিসিস করার প্রয়োজন হয়। আপনারা যদি এই চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকেন এবং আমার বাকি প্রিয় সাবস্ক্রাইবারদের মতো আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্য হয়ে যান, তবে সেগুলো একে একে জানতে পারবেন। এখন একটা একটা করে হরোস্কোপ আনছি এবং ওই যে বেসিক জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ এক ভিডিওতে অনেকগুলো বোঝানো যাবে না। আমি সূক্ষ্ম জিনিসগুলো আলাদাভাবে আপনাদেরকে বোঝাবো। সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, বোঝাবো। জবাব চাইবেন, জবাবও দেব। এই দেখুন ইন্দিরা গান্ধীর হরোস্কোপ। লগ্ন হলো কর্কট। কর্কট লগ্ন হলে দশম ভাব কি হয়? ওইটা কি বলে? মেষ রাশি, মঙ্গল অধিপতি। দ্বিতীয় ভাব কি হয়? সিংহ রাশি, রবি অধিপতি। দেখুন দশম অধিপতি মঙ্গল দ্বিতীয় ঘরে বসে আছেন, আর দ্বিতীয় অধিপতি রবি বৃশ্চিক রাশিতে মঙ্গলের ঘরে বসে আছেন, এবং বৃশ্চিক রাশি হলো পঞ্চম ভাব, জন্মের পঞ্চম ভাব ইন্দিরা গান্ধীর হরোস্কোপে। দেখুন পরিবর্তন যোগ কি স্ট্রং আপনার সম্পর্ক। পরিবর্তন যোগ দশম অধিপতি মঙ্গল এবং দ্বিতীয় অধিপতি রবির মধ্যে, এবং দ্বিতীয় অধিপতি রবিকে দশম ঘর থেকে পঞ্চম অধিপতি, যা উনার ইন্দিরা গান্ধীর পেশার ভবিষ্যৎ। এর উপরে দেখুন রবি শুভ গ্রহের সাথে আছে, বুধ আর বৃহস্পতির দ্বারা দৃষ্ট। হ্যাঁ, সুতরাং আপনার বুধ এবং বৃহস্পতির দ্বারা দৃষ্ট, তো ভবিষ্যৎ তো ভালোই হবে। প্রধানমন্ত্রী তো হবেনি, শিখরেতে পৌঁছবেন, আনলিমিটেড গ্রোথ তো হবেই কেরিয়ারে। বাকিগুলো আর আমি পড়ছি না, পড়ার প্রয়োজন নেই, আমারই লেখা এগুলো।
পড়লে অনেক সময় তৈরি হয়ে চলে যাবে। হরোস্কোপ অফ রাজীব গান্ধীর জন্মকুষ্টি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। ইন্দিরা গান্ধী যেরকম ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। বড় লোকেরই আনবো কুষ্টি, যাতে আপনারা যাচাই করে দেখতে পারেন আমি ভুল না সত্যি বলছি। ছোটোখাটো লোকের এনে লাভ নেই, তো আপনারা ভেরিফাই করতে পারবেন না, যাচাই করতে পারবেন না আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজাররা তাই করে, ওই ওর কোনো একটা অজানা লোকের নিয়ে আসবে, এসে বলবে সেখানে শুরু করে দেবে, ওইগুলো আবার ইউটিউব আগে নিয়ে যাবে, কারণ ওইগুলোতে কোয়ালিটি নেই। তো কোয়ালিটি ছাড়া জিনিসগুলো আগে নিলে লোকে তো আমাদের ভারতীয়দেরকে হেয় হিসাবে দেখবে, ভালো জিনিস আগে নিয়ে যাবে না। তো ও তো আমেরিকার কোম্পানি, বিজনেস কোম্পানি, ও আমার মতো জিনিস আগে নেবে না। তো কারণ আমাদের ভারতীয়দের ইজ্জত বেড়ে যাবে, বলে ওখানেও দেখো কত মেধাবী লোক আছে। ও ওইগুলো জিনিস খাওয়ার এইগুলো দর্শকদের সামনে নিয়ে দেখাবে, বলে দেখো ইন্ডিয়ার কোয়ালিটি কি। কোনো ভালো জিনিস ইউটিউব কোনোদিনই দর্শকদেরকে দেখায় না। দেখাবে কিভাবে? দেখাবে না তো, ওর উদ্দেশ্য ভালো নয়। তো দেখুন, রাজীব গান্ধীর কুষ্টি লগ্ন হল সিংহ লগ্ন। যখন সিংহ লগ্ন হয় তখন দ্বিতীয় অধিপতি হন বুধ এবং দশম অধিপতি হন শুক্র। জানেনই তো সিংহ লগ্নের হয়, গুনে গুনে কি দেখাবো। দেখুন, বুধ আর শুক্র একসাথে আছেন, তার মানে আপনার পেশা এবং পেশার ভবিষ্যৎ দুটো মিলে গেল। এবং ওনারা ইয়েও নয়, উঠে কি বলে পাপ গ্রহের প্রভাবেও নন, এবং বেশ কিনারের সম্পর্ক। একজন শুক্রের হলো 18 ডিগ্রি আর বুধের হলো 28 ডিগ্রি, 10 ডিগ্রির মধ্যেই আছে। দেখুন, প্রধানমন্ত্রী হয়েছে। এখন আরেকটা কোশ্চেন নিয়ে আসবো, রাজীব গান্ধীর ছোট ভাই সঞ্জয় গান্ধীর, যাকে তো কংগ্রেসরা যুবরাজ বানিয়ে দিয়েছিল। কংগ্রেসীরা, অন্ধভক্তরা কংগ্রেসের যুবরাজই বানিয়ে দিয়েছিল, বলে প্রধান ইন্দিরা গান্ধীর পরেই ও হয়েছে। ও তো হতে পারেনি, কারণ ওর কুষ্টিতে 2 আর 10-এর সম্পর্ক নেই। এই দেখুন সঞ্জয় গান্ধীর হরোস্কোপ অফ সঞ্জয় গান্ধী, যাকে কংগ্রেস থেকে ভাবি প্রধানমন্ত্রী হিসাবে প্রজেক্ট করা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। মারা গিয়েছে ভদ্রলোক, সেটা আলাদা ব্যাপার, হতও না, থাকলেও হতো না। দেখুন, সঞ্জয় গান্ধীর লগ্ন হলো মকর লগ্ন। যখন মকর লগ্ন হয় তখন দশম অধিপতি কে হন? শুক্র। শুক্র নিজের ঘরে আছেন, বেশ ভালো, স্ট্রং আছেন, শক্তিশালী আছেন, এবং বৃহস্পতির সাথে আছেন, যে একজন আপনার নৈসর্গিক শুভগ্রহ, সেও ভালো। বড় অনেক নামদাম ছিল সঞ্জয় গান্ধীর, সে বলছি না, কিন্তু কেরিয়ারে গ্রোথ নেই। কেন? আপনি দেখুন, দ্বিতীয় অধিপতি শনি এবং শুক্রের মধ্যে কোনো লিঙ্ক আছে? দৃষ্টিরও লিঙ্ক নেই, পরিবর্তন যুগও নেই, একসাথেও নেই, কিছুই নেই। দেখলেন তো, দেখালাম, ওর ভাইও হয়ে গেল। ভাই কোনোদিনই প্রধানমন্ত্রী হতে চায়নি। রাজীব গান্ধী আপনারা জানবেন হয়তো, সঞ্জয় গান্ধী হতে চেয়েছিল প্রধানমন্ত্রী, কিন্তু রাজীব গান্ধী হতে চায়নি প্রধানমন্ত্রী, বা রাজনীতিতেও আসতে চায়নি। ভালো মানুষ ছিল রাজীব গান্ধী। রাজনীতিতে আসলে ও যা হোক, খারাপ ভালো সেটা আর আমি বলতে চাই না, হ্যাঁ, কিন্তু
যখন রাজনীতিতে ছিল না ভালো লোক ছিল। রাজনীতিতে আসার পরে তো আপনারা জানেনই কি হয়, সেটা আর আমার বলার প্রয়োজন রাখে না। এখন নেক্সট হরোস্কোপ নিয়ে আসছি শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। দেখুন, উনার লগ্ন হলো ধনু লগ্ন। যখন ধনু লগ্ন হবে, দশম ঘর কি হবে? সিংহ রাশি। সিংহ রাশি হবে তো, সিংহ রাশি। দ্বিতীয় ঘর কি হবে? দ্বিতীয় ঘর হবে সরি, এটা হলো, আরে ধনু কোথায় আমারও, এটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হলে দশম ঘর হবে সিংহ রাশি এবং দ্বিতীয় ঘর হবে ধনু রাশি। দেখুন, দ্বিতীয় অধিপতি বৃহস্পতি নিজের ঘরে বসে আছেন, সাথে কে? রবি। রবি কি? দশম অধিপতি। পেশা এবং পেশার ভবিষ্যৎ দুটো একসাথে আছে। এবং দেখুন, বুধের সাথে আছে, যে একজন নৈসর্গিক ভালো গ্রহ। এবং আপনারা জানেন নিশ্চয়ই, জনসাধারণকে নর্মালি শনি রিপ্রেজেন্ট করে এবং শনি উচ্চস্থ। এটাও একটা ভালো জিনিস। শনি উচ্চস্থ, উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন আরেকটা কুষ্টি নিয়ে আসবো, যে উনার সাথেরই যিনি প্রধানমন্ত্রী হতে পারেননি, কিন্তু অনেক অবদান ছিল। উনার যেরকম অবদান ছিল বিজেপিকে আগে নিয়ে আসার, যখন কংগ্রেসের আমল ছিল, যখন সব পলিটিক্যাল পার্টি একসাথে বিজেপির এগেনস্টে ছিল এবং মুসলিম তোষণ নীতিতে বিশ্বাস করত বাকি রাজনীতি পার্টিগুলো, এখন করলেও মুখে খুলে বলে না। মানে মুসলিম তোষণ এটা মুখে করে এতটা খুলে বলে না, আগে খুলেই বলতো, মাইনরিটি বলতো ওরা। আচ্ছা, করো কি, সে আসা যায় না। মানে কতটুকু কষ্ট করতে হয়েছে হিন্দু ওই চেতনা জাগাবার জন্য। ওনারা তো হিন্দু ভোটেই জিতেছেন। বিজেপিতে হিন্দু ভোট ছাড়া অন্য ভোট পায় না আমার মনে হয় না, যদিও আমি রাজনীতিবিদ নই। হ্যাঁ, যা নিউজ টিউজ শুনি তার থেকে মনে হয় ওরা হিন্দু ভোট ছাড়া আর কারো ভোট পায় না, যতটুকু আমার ধারণা। হ্যাঁ, তো বিজেপিকে খাড়া করা এত সোজা ব্যাপার নয়। যখন মুসলিম মুসলিম এপিজমেন্ট জিনিসগুলো তুঙ্গে ছিল, তখন হিন্দু একতাকে জাগ্রত করা এত সহজ ব্যাপার নয়। যে পাওয়ারে থাকে ও তো খতম করে দেবে আপনাকে, যে কোনো ধরনের হেনস্থা করে দেবে। পার্টিতে পাওয়ারে থাকবে, যে আপনি পারবেন না, তোর সাথে পেরে উঠা এত সোজা নয়। মানে পারবেন হয়তো, পেরেছেন বলেই তো উঠেছেন, কিন্তু পেরে ওঠা অত সোজা নয়। আপনাকে যেমনে তেমনে হেনস্থা করে ফেলবে, ফলস কেস লাগিয়ে দেবে। আর তো সবকিছু আছে ওদের কাছে, যে পার্টি পাওয়ারে থাকে ওর কাছে তো সব পাওয়ার। ও ফলস কেস লাগিয়ে দেবে আপনার এগেনস্টে, সবকিছু করে দেবে আপনাকে ডাবাবার জন্য। এখন আসুন, হরোস্কোপ অফ এল.কে. আডবাণী, ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং বিজেপির তৎকালীন সিনিয়র নেতা অটলজি বা আডবাণীজি এবং মুরলী মনোহর যোশীজি, ওনারাই তো বিজেপিকে, ওই যখন বিজেপির সংকটকাল ছিল, যখন কংগ্রেসের এবং অন্য মুসলিম তোষারোপ মিন্স মুসলিম এপিজমেন্টের পার্টিগুলো এক হাট্টা ছিল, বলতে পারবেন না কিছু হিন্দু সম্বন্ধে, বললে গলা ডাবিয়ে দেবে আপনাকে। কারণ ওরা সবসময় মাইনরিটি ভোট নিয়ে ব্যস্ত ছিল। থাকুক, সেটা কোনো ব্যাপার নয়, মুসলিমরা আমাদের ভাই। হ্যাঁ, কিন্তু একটা আপনার নিজ চিন্তাধারা নিয়ে আসা অন্য ধরনের
লোককে বোঝানো রিক্সি ব্যাপার, তো সেগুলো তো ওনারা করেছেন। এটা হলো লালকৃষ্ণ আডবাণীজির, শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণীজির হরস্কোপ। দেখুন, উনারও বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন হলে দ্বিতীয় অধিপতি কে হন? বৃহস্পতি, এবং দশম অধিপতি কে হন? রবি। দেখুন, দ্বিতীয় অধিপতি উনি নিজের ঘরেই আছেন, কিন্তু দশম অধিপতি রবির থেকে অষ্টমভাবে আছেন, ষষ্ঠভাবে আছেন, এবং দ্বিতীয় অধিপতি বৃহস্পতির থেকে দশম অধিপতি রবি অষ্টম অবস্থায় আছে। 6-8 রিলেশনশিপ ভালো নয় তো। এবং রবি যিনি দশম অধিপতি, উনি নিচস্থ, কিন্তু নিচস্থ ভেঙে গেছে। নিচস্থ নিজভঙ্গ রাজযোগ আছে, কারণ মঙ্গলের সাথে আছেন। মঙ্গল হলো উনার উচ্চ রাশির অধিপতি। কার? রবির। ওইটা হলো নিজভঙ্গ রাজযোগ হয়। তো উনি তো নিজভঙ্গ রাজযোগেই আছেন, সেজন্য উনি নিজভঙ্গর জন্য হয়েছিলেন, উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। একটু পরে বলে দিই, ভালোবাসবেন, ওনাদের অনেক ত্যাগ আছে তো আমাদের ধর্মের জন্য। আমি যেহেতু হিন্দু জ্যোতিষ, একজন জ্যোতিষী, সুতরাং হিন্দু ধর্মের প্রতি আমার একটা টান থাকবেই, স্বাভাবিক। মাফ করবেন আপনাদের যদি কোনো কিছু থাকে, সব ধর্মকে সমান ভাবি, কিন্তু হিন্দু ধর্মের প্রতি আমার একটা টান থাকবে, আর থাকাও চাই। আপনি যদি হিন্দু হন, হিন্দু ধর্মের প্রতি তো টান থাকা উচিত। না থাকে যদি, তাহলে একটা অন্য ধরনের ব্যাপার হলো। যে ধর্মতে থাকবেন সে ধর্মের তো টান থাকা উচিত। আপনি পুরুষ হয়ে যদি পুরুষের সাথে না থাকেন, তাহলে তো একটু অন্য ধরনের আপনার সম্বন্ধে চিন্তা এসে যাবে মনে। একটা এক্সাম্পল দিচ্ছি, এগুলো আর কিছু নয়, এগুলো কোনো রুল টুল নয়, এক্সাম্পল দিচ্ছি। পুরুষ যদি পুরুষকে সাহায্য না করে, কে করবে? হিন্দু যদি হিন্দুকে সাহায্য না করে, মারপিট করার জন্য বলছি না করে, কে করবে? হিন্দুর চিন্তা যদি হিন্দু না করে, কে করবে? এক পুরুষের চিন্তা যদি আরেক পুরুষ না করে, কে করবে? প্রতারিত হতে থাকবে। লালকৃষ্ণ আডবাণীজির কুণ্ডলিতে দ্বিতীয় পতি হলেন বৃহস্পতি এবং দশম পতি হলেন সূর্য, কিন্তু এখানে দ্বিতীয় পতি এবং দশম পতির মধ্যে কোনো রকম সংযোগ বা লিঙ্ক নেই। কুণ্ডলিতে এই লিঙ্কটি না থাকার কারণেই আডবাণীজি দেশের প্রধানমন্ত্রী হতে পারেননি। যদিও অটলজি এবং আডবাণীজির যৌথ প্রচেষ্টাই ভারতে প্রথমবার বিজেপিকে একটি মজবুত জায়গায় দাঁড় করিয়েছিল, এমন একটা সময়ে যখন দেশ জুড়ে এন্টি বিজেপি মেরুকরণ চরম শিখরে ছিল। কংগ্রেসের সাথে যোগ দিয়েছে সিপিএম গিয়ে, আপনারা তো জানেনই, বিজেপিকে রোখার জন্য কংগ্রেসের সাথে যোগ করে যায়। দুটো আপনাদের আপনাদের নয়, আমাদের বেঙ্গলে দুটো অপোজিশন পার্টি, এই দুটো একসাথে মিলে গিয়েছিল সেন্টারে গিয়ে বিজেপিকে আটকাবে। কিন্তু যার ভগবান যাকে আনতে চান তাকে আটকাবেন কিভাবে? আর ভারতের বড় ধর্মীয় গোষ্ঠী হলো হিন্দু, আপনি ওদের এগেনস্টে গিয়ে কতদিন রাজত্ব করবেন? পারলেন না তো, ছাড়তে হলো তো। এবং হিন্দুরা মুসলিম আমাদের ভাই, আমরা সবাই ভাই, ভারতীয় মিন্স ভাই, যে কোনো ধর্মাবলম্বী হোক, সেটাতে কিছু আসে যায় না। আমি বললাম, মানে আপনি কিভাবে জলে থেকে কুমিরের সাথে লড়াই করবেন? তো সেটা করতে চেয়েছিল, করে সফলতাও নিয়েছিল। ও পলিটিক্যাল লিডারগুলো, পলিটিক্যাল পার্টিগুলো একটা ইস্যু বানিয়ে নেয় মেইন জিনিস থেকে আপনার আকর্ষণটা ছড়িয়ে নেওয়ার জন্য। মেইন জিনিস তো হলো গরিবতা, মেইন জিনিস তো হলো বেরোজগারি, সেটার থেকে আপনার দৃষ্টিটা ছড়িয়ে নেবে এইগুলো করে।
মেইন মেইন ইস্যু তো হলো জিনিসপত্রের দাম। সেগুলোর থেকে জনগণের মেইন ইস্যু হলো তো বাজে রাস্তাঘাট, মেইন ইস্যু হলো তো আপনার চিকিৎসার সুযোগ নেই, ভালো চিকিৎসা পায় না লোকে, গরিব হলে। সেগুলোর থেকে আপনাকে দৃষ্টি ছুটিয়ে নেওয়ার জন্য ওরা এই ধরনের রাজনীতি করে, ধর্ম, জাত, পাত এইগুলো করে আপনার সাধারণ জনতাকে ভাগ করে দেবে, যাতে আপনারা জীবনে এক হতে না পারেন আর ওরা রাজত্ব করতে পারে। ইলেকশনের আগে একটু দিয়ে দেবে কিছু। আপনি বললেন দিয়েছে আমাকে, কি দিল? আপনার টাকাই আপনাকে দিচ্ছে কম করে। আপনি যা দেশকে দিয়েছেন ওইটাকে কমিয়ে আপনাদেরকে দিচ্ছে। তো এই হলো রাজনীতি। থাক, আমার বললে তো হবে না, সবাই মিলে বলতে হবে। হরস্কোপ অফ মান্যবর নরেন্দ্র মোদীজি, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, উনারও অনেক অবদান দেশের প্রতি আছে। দেখুন, উনার দুটো কিন্তু কুষ্টি বাজারে চলে। একটা হলো বৃশ্চিক রাশির কুষ্টি, আর একটা হলো তুলা রাশির কুষ্টি। আমি দুটোর থেকেই দেখিয়ে দেব যে উনার দশম এবং দ্বিতীয় অধিপতির লিঙ্ক আছে। দেখিয়ে দেই। দেখুন, বৃশ্চিক লগ্নেরটা প্রথম দেখাচ্ছি। বৃশ্চিক লগ্ন হলে দ্বিতীয় অধিপতি কি হয়? বৃহস্পতি। এবং দশম ঘর কি হয়? সিংহ রাশি। দেখুন, বৃহস্পতি দ্বিতীয় অধিপতি সিংহ রাশিকে দেখছে। তার মানে ভবিষ্যৎ এবং পেশা এবং পেশার ভবিষ্যতের মধ্যে মিল আছে। এখন তুলা রাশি মেনে নিন, এখানে বৃশ্চিক দেখালাম তো তুলা মেনে নিন। তুলা মানলে দ্বিতীয় অধিপতি কে হবেন? মঙ্গল। দশম অধিপতি কে হবেন? চন্দ্র। তুলা রাশির দশম অধিপতি চন্দ্র। তো দেখুন, চন্দ্র আর মঙ্গল একই সাথে দ্বিতীয় ঘরে আছে, মানে পেশার ভবিষ্যতের ঘরে আছে। দুটো লগ্ন থেকে দেখুন, কারণ যেহেতু একটু কন্ট্রোভার্সিয়াল আছে। বেশিরভাগ লোক আবার বৃশ্চিক রাশি বলে, আর কম সংখ্যক লোক তুলা রাশি বলে। কিন্তু তুলা রাশি ভালো ফল দেয়, কিন্তু ওনার যে প্রধানমন্ত্রীর যুগটা কিন্তু তুলা রাশির থেকেই ভালো দেখা যায়, বৃশ্চিক রাশির থেকে নয়। আমি এনেছি, কমেন্টস করবে, বলবে উনার তো তুলা বৃশ্চিক রাশি। আমি দুটোই বললাম, এই জন্য দুটোই বুঝিয়ে বললাম। এখন হরস্কোপ অফ মান্যবর অমিত শাহজি, উনারও অনেক অবদান দেশের প্রতি, দেশকে কি সুন্দরভাবে চালাচ্ছেন। উনার হলো ওইটাই কি বলে, বীর্ঘ মানে কন্যা লগ্ন। কন্যা লগ্ন মানে দ্বিতীয় অধিপতি হন এবং দ্বিতীয় ঘর হয় তুলা, এবং দ্বিতীয় অধিপতি হন শুক্র। দশম অধিপতি কি হন? দশম ঘর হয় মিথুন এবং বুধ হন অধিপতি। দেখুন, শুক্র এবং বুধের মধ্যে কোনো দৃষ্টি প্রদানও নেই, কিছুই নেই। সেই জন্য উনি হোম মিনিস্টার, দেশকে অনেক কিছু করছেন, একদিন হয়তো হবেন। এটা তো একটা জিনিস বুঝাচ্ছি শুধু আপনাদেরকে, আরো অনেক জিনিস দেখতে হয়, সেগুলো আমি আর দেখে এখানে যদি নিয়ে আসি একটা বিরাট বড় কনফিউশন হয়ে যাবে। উনিও হবেন, ওনারা দুজনই মান্যবর মোদিজি, মান্যবর অমিত শাহজি। ওরা দেশের জন্য অনেক কিছু করছে, আমাদের জন্য অনেক কিছু করছে, সুতরাং দেশ তো ভালো চলছে। তাই আর সময় নষ্ট না করে আপনারা তৈরি হয়ে নিন এবং হিন্দু জ্যোতিষের স্বার্থে চেনা গণ্ডির বাইরে এসে
একজন দক্ষ অ্যানালিস্ট ও রিসার্চারের মতো আউট অফ দ্য বক্স চিন্তা করা শুরু করুন। অন্যথায় আমরা হিন্দু জ্যোতিষকে, এটা কিন্তু সত্যি বলছি, অন্যথায় আপনারা হিন্দু জ্যোতিষকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন না। এবং সাধারণ জ্যোতিষীদের একের পর এক ভুল প্রেডিকশন মিন্স ভবিষ্যৎবাণীর কারণে এই শাস্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস কমে যাবে। আপনি জিজ্ঞেস করুন না যে কোনো জ্যোতিষীকে, আমার ছেলে চাকরি পাবে কি? বলে দেবে হ্যাঁ পাবে, কিন্তু ছেলে চাকরি হবে না, চাকরি হবে না, এমনিই বলছে। টাকা নেবে তো আপনার থেকে, ওর কাছে কোনো গবেষণা নেই, কিছু নেই, কোথা থেকে প্রেডিকশন করবে? প্রেডিকশন ফলবে না, বিশ্বাস কমে যাবে। আপনি যদি সত্যি আপনার হিন্দু ধর্ম এবং হিন্দু জ্যোতিষকে ভালোবাসেন, তবে হিন্দু জ্যোতিষের একজন সিরিয়াস শিক্ষার্থী বা লার্নার হয়ে উঠুন। এটা আমার আপনাদের প্রতি আগ্রহ। যদি আপনি বললাম তো, আপনি যদি হিন্দু হয়ে আপনি যদি অন্য ধর্মকে ভালোবাসেন বা অন্য ধর্মের লোককে সাহায্য করা শুরু করেন আপনার ধর্মকে নিচু দেখিয়ে, সেটা তো ঠিক লাগে না, লোকের কারোই লাগে না। আপনি যদি হিন্দু জ্যোতিষী হয়ে হিন্দু জ্যোতিষকে আগে বেরিয়ে নিয়ে যেতে না চান, সেটাও ভালো লাগে না, ভালো দেখায় না। আপনি যদি পুঁথিগত বিদ্যার মধ্যেই থাকতে চান, সেটাও ভালো দেখায় না। কারণ পুঁথিগত বিদ্যা আপনাকে দিক দর্শন করে দিয়েছে, এখন তো আপনি নিজে চলা শিখুন। কতদিন পুঁথিগত বিদ্যার হাত ধরে চলবেন? প্র্যাকটিক্যালি কিছু করুন, নিজের মেধাটাকে কাজে লাগান, যেটা ভগবান আপনাকে দিয়েছে। কতগুলো জিনিস আছে ভালোভাবে, আমার যতটুকু আমি বুঝি, আমি লোককে বুঝাই, যেগুলো লোক করে কোনো লাভ হয় না, ফালতু জিনিস করে কোনো লাভ হয় না। কিসের জন্য লাভ হবে? কেমনে লাভ হবে? লোক ধরে ফেলবে তো। আপনি যদি হিন্দু হয়ে হিন্দু ধর্মের এগেনস্টে কথা বলুন, তো লোক আপনাকে ভালোবাসবে না তো, আপনার ভাই আপনাকে ভালোবাসবে না তো। আপনার পরিবারের এগেনস্টে যদি আপনি কথা বলুন, আপনার পরিবারের লোক আপনাকে ভালোবাসবে না তো। যেরকম হিন্দু জ্যোতিষী হয়ে আপনি জ্যোতিষকে আগে বাড়াবার জন্য কষ্ট করুন না। লালকৃষ্ণ আডবাণীজি, অটল বিহারী বাজপেয়ীজি, মুরলী মনোহরজি কতটুকু স্যাক্রিফাইস করেছিলেন এই কংগ্রেসের আমলে হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য, হিন্দু ধর্মকে একটা দিক দেখাবার জন্য, যখন লোকে ভয় পেত নিজেকে হিন্দু বলতে। এমন তো অবস্থা ছিল অনেক জায়গায়, আপনি হিন্দু বলতে ভয় পেতেন, থাকতে পারবেন না ওই জায়গায়। হিন্দু বলে বের করে দেবে, আপনাকে বের করে দেবে, আরো কিছু করতে পারে, সেটা আমি জানি না। হ্যাঁ, একটা মাইল্ড ওয়ার্ড ইউজ করলাম, বের করে দিতে পারে। নমস্কার আমার অতি প্রিয় বাঙালি ভাই বোন এবং বন্ধুরা, যারা জ্যোতিষ শিখতে আগ্রহী, শোনার জন্য ধন্যবাদ।